ইতিমধ্যে ছাত্রলীগ যুবলীগকে 2500 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র এই ঝটিকা মিছিল করার জন্য এবং দেশকে আনস্টেবল করার জন্য। না আমাদের বারবার কি তাহলে অভ্যুত্থান করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার তো ইতিমধ্যে ব্যর্থ হওয়ার পথে। আমরা সবাই জানি যে জ্বালানি খাতের গডফাদার সামিট গ্রুপ এবং আরেকজন ব্যক্তি আওয়ামী লীগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এবং কথা হলো যে এই যে বিপুরা যে পরিমাণ সম্পদ লুট করেছে, সেই সম্পদের অধিকাংশই তো বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টাদের আত্মীয় স্বজন। এখন জ্বালানি উপদেষ্টা তিনি এত বড় বড় কথা বলেন, সারাক্ষণ দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন, তিনি কেন ওই উপদেষ্টার আত্মীয় স্বজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না? আমি নাম বলছি না, আপনারাও জানেন, পত্রিকা এসেছে যে কোন উপদেষ্টার আত্মীয় স্বজন নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দিচ্ছে। তো এইভাবে তো আসলে হয় না। সামিট গ্রুপ আবার শুনছি যে পরিমাণ তারা দুর্নীতি করেছে, সেই টাকা এখন ইনভেস্ট করছে আওয়ামী লীগের এই যারা গুন্ডা মাস্তান রয়েছে এদেরকে মাঠে নামানোর জন্য। গণমাধ্যমের খবর হলো ইতিমধ্যে ছাত্রলীগ যুবলীগকে 2500 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র এই ঝটিকা মিছিল করার জন্য এবং দেশকে আনস্টেবল করার জন্য। এখন আপনি যদি আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের অর্থ করি রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে তো ওই সম্পদ এরা দেশকে আনস্টেবল করার জন্য ব্যবহার করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সামনে ইলেকশনের আগে আওয়ামী লীগের যে সম্পদ, যেটা আসলে তারা এই ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করেছে, এক আপু বললেন যে এর পরিমাণ 1,06,000 কোটি টাকা। তো এই টাকাগুলো তো অনেকটা দেশে রয়েছে, কিছু কিছু দেশের বাইরে গিয়েছে। তো এই টাকাগুলো কেন সরকার উদ্ধার করতে পারলো না? তাহলে সরকার যাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গা ছিল যে তারা আসলে দেশে পরিবর্তন করবে, এখন দেশের এই রাজনীতির যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এইসব অনুষ্ঠান তো বা এইসব কথাবার্তার তো কোনো মূল্য নাই। আপনারা হয়তো মানুষকে বা আমাদেরকে সচেতন করতে পারবেন, কিন্তু যারা সরকারে যাবে, যারা রাজনীতিবিদ, তাদের পরিবর্তনকে আমরা করতে পারবো? আমরা তো দেখি যে মানে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা দুর্নীতি, এবং গণমাধ্যমের খবর বলছে শুধুমাত্র আপনার এই জ্বালানি খাতে যে পরিমাণ দুর্নীতি, এটা যদি না হতো তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। প্রেজেন্টেশনে উল্লেখ করা হলো যখন তেল, গ্যাস বা বিদ্যুতের দাম বেড়ে যায় তখন অটোমেটিক্যালি মূল্যস্ফীতি বেড়ে যায়, নিত্যপণ্যের দাম বেড়ে যায়। তার মানে একটার সাথে আর একটা কোরিলেটেড। আর এই জন্য এই জ্বালানির দাম কিভাবে সাশ্রয়ী করা যায়, এখানে যেটি বলা হলো যে মুনাফামুক্ত জ্বালানি, অর্থাৎ বিষয়টি এরকম না যে আসলে মানে লস করে আপনাকে দেয়া হবে, যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ সরকার জনগণের কাছ থেকে সেই মূল্য নির্ধারণ করবে। কিন্তু আমরা দেখি যে মূল্যটা আসলে বেশি নির্ধারণ করা হয়। এর মূল কারণটা দুর্নীতি, বিভিন্ন জায়গায় কমিশন। তো এগুলো তো আসলে বিইআরসি তারা বন্ধ করতে পারছে না। কেন পারছে না? এর আগে আমরা দেখতাম যে ক্যাবের পক্ষ থেকে তারা বিভিন্ন গণশুনানিতে অংশ নিয়েছে, সেটাও আবার শুনছি যে এখন গড়িমসি চলছে, হবে কি হবে না, বা এটা নামে মাত্র। তো অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আইনগুলো বা এই গণশুনানি এটাকে আরো শক্তিশালী করত, কাউকে না কাউকে তো পথ দেখাতে হবে। আগামীতে যে সরকার আসবে, আমরা তো বলছি যে এই সরকার আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে যাবে যে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে কিভাবে রাষ্ট্রটা চালাবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এই সরকার গাইডলাইন দিতে পারে নাই। না আমাদের বারবার কি তাহলে অভ্যুত্থান করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার তো ইতিমধ্যে ব্যর্থ হওয়ার পথে। দেখেন, যারা এই জ্বালানি খাতে দুর্নীতি করেছে, যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে, এদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার ছিল। সেই কাজটি করতে পেরেছে সরকার। দুর্নীতিবাজদের চিহ্নিত করে আমি মনে করি রাস্তার মোড়ে তাদেরকে বেঁধে থুতু নিক্ষেপ করা দরকার ছিল। অন্যথায় বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে না। শুধুমাত্র আমাদের ফাজল করিম ভাই মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে যে আমলারাও দুর্নীতি চাই,
রাজনীতিবিদরাও দুর্নীতি চায়, কেউই দুর্নীতি বন্ধ চায় না। তা আপনার সরকার দুর্নীতি কেন বন্ধ করে নাই?